আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো গতদিন প্রশ্ন দিয়েছিলাম, আপনারা আনসার করেছেন, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু কিছু প্রশ্নে প্রবলেম হচ্ছে। তো আমি বুঝলাম যে আপনাদের প্রশ্নগুলো কিছুটা সলভ করে দেওয়া উচিত। তো যে পরীক্ষাটা শুক্রবারে থাকবে আমি চেষ্টা করব, এবং শুরুতেই রবিবার যে ক্লাসটা থাকে শুরুতেই আমি সেই প্রশ্নগুলো, যে সমস্যাগুলো থাকে আমি সেইগুলো নিয়ে শুরুতেই ক্লাসটা, মানে প্রশ্নগুলো ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। সাউন্ড শোনা কেমন আছেন যাচ্ছে না? সবাই? ঠিক আছে। তো দেখেন, আমি একটু 2 মিনিট ওয়েট করি। 2 মিনিট ওয়েট করছি আমি, সবাই চলে আসুক। তো দেখেন, গত দিনের প্রশ্ন সলিউশন করবো, তাই না? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে? একটু বলেন তো আমাকে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হয় না তো? দেখেন আজকে ঠিক আছে, তো আমরা একটু সলিউশনের যাই। যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলো একটু সলিউশন করি। হ্যাঁ, দেখেন আমরা একটু খুঁজে নিই, খুঁজে প্রশ্নগুলো সলিউশন করি। দেখেন, এক নাম্বারটা ছিল কি, দ্য চাইল্ড ক্রাইড ফর। আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, এটা মিলিয়ে নেবেন, এখনই মিলানোর দরকার নাই, বলে দিচ্ছি কেন হলো, জাস্ট এগুলো আপনারা পরে মিলিয়ে নেবেন। দ্য চাইল্ড ক্রাইড ফর ইটস মাদার হবে, এটা আনসার ছিল সি। এক নম্বর আনসার ছিল সি, ইটস মাদার। ইটস কেন হলো? ওই চাইল্ডেরই মাদার, হ্যাঁ, চাইল্ডের পজেসিভ হচ্ছে ইটস, অর্থাৎ চাইল্ডের প্রোনাউন তো হয় ইট, আমরা সবাই জানি। সো চাইল্ডের পজিটিভ প্রোনাউনটা বসবে ইটস। ক্লিয়ার? দ্য পার্টি ওয়াজ আ ডিজাস্টার, ঠিক আছে, পার্টিটা একটা বিচ্ছির একটা বিষয় ছিল। দেয়ার ওয়াজ নো বডি দেয়ার, আনসার সি হবে। এটাতে কোনো সমস্যা ছিল না। ওয়াজ নো বডি দেয়ার কেন হলো? কারণ ওয়াজের পরে নো বডি রয়েছে, এখানে ওয়াজেন্ট হবে না। ওয়াজেন্ট কেন হবে না? ওয়াজেন্টের পরে আবার নো বডি হয় না। ওয়াজেন্টও নেগেটিভ, নো বডিও নেগেটিভ, সো দুইটা নেগেটিভ হবে না, যেটা আলাদা আলাদা নেগেটিভ আছে ওইটা হবে। নো বডি এখানে নেগেটিভ, আর ওয়াজ হচ্ছে আপনার ভার্ব, সো ওই দুইটার মধ্যে ওইটা হবে। হ্যাঁ, এনিবডি এখানে হবে না, সামবডিও হবে না। হি অ্যান্ড আই, এটা আপনার সবাই পারছেন যে আর হবে এখানে, কারণ দুইটা সাবজেক্ট তো প্লুরাল আছে, এই জন্য আর হবে। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি, ওয়ানের হচ্ছে প্রোনাউন ওয়ান্স। ক্লিয়ার? ওয়ানের পজেসিভ এখানে হবে ওয়ান্স হবে। আশা করি বুঝতে পারছেন। ইট ইজ নট, এটা অনেকের মনে প্রবলেম ছিল। ইট ইজ নট উই হবে, কারণ কি জানেন? ইট ইজ, ইটটা হচ্ছে এখানে ইজের পরে হচ্ছে অবজেক্টের জায়গা, অবজেক্টের স্থানে অবজেক্টিভ প্রোনাউন হবে। ইজটা ভার্ব না, এখানে ভার্বের পরে অবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গায় প্রোনাউনের গ্যাপ আছে, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ, প্রোনাউনের অবজেক্টিভ অবস্থা হবে। তাহলে প্রোনাউনের অবজেক্টিভ অবস্থা হচ্ছে উই। সরি 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 সরি, এখানে না, এটা না। ইট ইজ নট উই, তাই না? ও এখানে না, এটা হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্টের জায়গা, সরি, এটা সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন হবে। ইয়েস, অবজেক্টের জায়গা না। উইটা হচ্ছে এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট, ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন হবে, উই হবে। 6 নাম্বার দেখেন, হুইচ ওয়ান ইজ দ্য ইনডিফিনিট প্রোনাউন, এটা পার্সন সবাই, এনিবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে, অনির্দিষ্ট। চুজ দ্য কারেক্ট ওয়ান, সাথে প্রবলেম ছিল মেবি। লেট রুমা অ্যান্ড আই গো, দেখেন লেটের পরে কি হবে?
আচ্ছা 7 নাম্বার আনসারটা আমি মিসকারেক্ট মানে আনসার লিখছি ভুল, এই 7-এর হবে আনসার বি হবে, আমি এ লিখে ফেলছি। লেট রুমা অ্যান্ড মি, ঠিক আছে, লেট রুমা অ্যান্ড মি হবে, এটা আনসার বি হবে, কারেক্ট করে নেন। 7-এর আনসার বি হবে, এখানে আমি দেখতে পাচ্ছি 7 বি হবে, ঠিক আছে, আনসার 7-এর বি, লেট রুমা অ্যান্ড মি গো। 8 নাম্বারটা চলে গেল। 8 নাম্বারটা দেখেন, মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি, এটা টু টেক হচ্ছে ভার্ব না, মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক ভার্বের পরে যে অবজেক্টের স্থান, হ্যাঁ ভার্বের পরে, এটা কি বলতে পারেন যে মাই আঙ্কেল ডিসাইডেড টু টেক মি, এটা হচ্ছে অবজেক্ট টু, অবজেক্ট কিন্তু একের অধিক থাকতে পারে, এই টু মি হচ্ছে অবজেক্ট 2, যেহেতু অবজেক্ট 2 এটাও অবজেক্ট, তাহলে অবজেক্টের জায়গায় প্রোনাউনের অবজেক্টিভ অবস্থা বলবে আই মি মাই, মি হচ্ছে অবজেক্টিভ অবস্থা, তাই এখানে মি বসছে, ক্লিয়ার। 9 নাম্বার, এটাতে প্রবলেম ছিল, ফাইন্ড আউট দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হ্যাঁ, হু ইজ দ্যাট, ডেমনস্ট্রেটিভ মনে আছে, হু ইজ দ্যাট, এই তিনটা আগে মাথায় রাখবেন, হু ইজ দ্যাট, তাহলে হু আছে এখানে, 9 নাম্বারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ হু, এটা প্রবলেম ছিল, দাগিয়ে নেন। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত সকল প্রোনাউনই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে হচ্ছে হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো হোয়াট ইজ অল দিস নয়েজ, হেয়ার অল হচ্ছে এখানে প্রোনাউন, ক্লিয়ার। ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান, এখানে ফাইন্ড দ্য কারেক্ট ওয়ান, সঠিকটা বলতেছে, দেখেন রহিম ইউ অ্যান্ড আই আর হেয়ার, এখানে কোনো আমাদের হচ্ছে কোনো অপরাধমূলক বাক্য না, তাই হচ্ছে এটা হচ্ছে সিম্পল বাক্য, সিম্পল বাক্য হলে কি হবে 231 হবে, 2 3 1, তাহলে দেখেন 231-এর সিকোয়েন্সটা কোথায় আছে, 2 3 1, এই সিকোয়েন্সটা এখানে কোথায় আছে খেয়াল করেন, এই সিকোয়েন্সটা আছে 12 নম্বরে 2-তে, বিতে, 12-র বিতে এই সিকোয়েন্সটা আছে, দেখেন ইউ হি অ্যান্ড আই, তাহলে 2 3 1, ঠিক আছে, এটা হবে। 14-তে আছে হি ইজ গ্রেটার দেন, আমি বলেছিলাম যে তুলনা বোঝাতে দেন অ্যাজ আর সো অ্যাজের পরে সাবজেক্টিভ অবস্থা বসে, তাহলে সে আমার থেকে ভালো, তুলনা বোঝাচ্ছে দেন দিয়ে, তাহলে দেনের পরে সাবজেক্টিভ অবস্থা বসবে। 14-র এ হবে আনসার। আই, শি ওয়ান্ট টু বি, আই হবে, কারণ কি টু বি একটা নিজেই হচ্ছে টু বি ভার্ব, আর আমি বলেছিলাম টু বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ অবস্থা বসে, তাই হচ্ছে টু বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ অবস্থা বসছে, এই হচ্ছে ডেফিনেশন ছিল। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এখন কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, 2 মিনিট টাইম দিলাম আপনাদের। 7 নাম্বারের আনসার 9 নাম্বারে হু কেন হলো, 9 নাম্বারে হু, তো 9 নাম্বারে তো বলছে যে রিলেটিভ প্রোনাউন কোনটা, হু ইজ দ্যাট, এর মধ্যে শুধু হুই আছে, 4টার মধ্যে হুই শুধু আছে, যে রিলেটিভ প্রোনাউন কোনটা নয়, এটা তো একদম ইজি কোশ্চেন, মুখস্থ কোশ্চেন, বোঝার কিছু নাই। ইয়েস, 7-এর বি হবে আনসার, মি 2 3 1, ঠিক আছে, বোঝা গিয়েছে। দেখেন ভোকাবুলারি কি করতে হবে, এটা তো আমাদের পড়া তো আপনাদের ইয়েতে দিয়ে দেওয়া হয়, আপনারা আমাদের অ্যাডমিন প্যানেলের কাছে রিকোয়েস্ট করেন, আমাকে তো আমি তো শিডিউল তৈরি করি না, তো শিডিউল তো আপনাদের যারা মাস্টার প্ল্যানার তারা শিডিউল তৈরি করে, আপনারা একটু রিকোয়েস্ট করেন, হয়তো বা যদি ওনারা ভালো মনে করেন অবশ্যই দিয়ে দেবেন, ঠিক আছে। ভোকাবুলারিটা আমি চাইলে দিতে পারবো না, আর ভোকাবুলারি আমার যতদূর টু দ্য বেস্ট অফ মাই নলেজ আমার জানা মতে ভোকাবুলারি নিজে পড়ে বেটার, ঠিক আছে। আপনি এক কাজ করবেন যে বিগত সালে যতগুলো ভোকাবুলারি এসছে পরীক্ষাতে বিগত 10-15 বছরে এগুলো মুখস্থ করে ফেলেন, দ্যাটস ইনাফ ফর ইউ। আচ্ছা 9-এ ডেমনস্ট্রেটিভ চাইছে, আচ্ছা আমি দেখতেছি ডেমনস্ট্রেটিভ চাইছে কিনা, 9-তে ডেমনস্ট্রেটিভ চাইলে ভুল হয়েছে, এটা চেঞ্জ করে নিতে হবে। ও আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এক্সট্রিমলি সরি, ডেমনস্ট্রেটিভ চাইছে এখানে, তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি 9 নাম্বার আমি অ্যাকচুয়ালি সরি, 9 নাম্বারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চেয়েছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চাইলে দোজ অ্যান্সার হবে, দ্যাট দিস দোজ, সরি 9 নাম্বারে হচ্ছে এখানে বলছে ডেমনস্ট্রেটিভ, তাহলে আনসারটা এখানে একটু ভুল হচ্ছে, আপনারা একটু মিলান। ডেমনস্ট্রেটিভ 9-এর হচ্ছে সি আনসার হবে, 9-এর আনসার হবে সি, 9-এর আনসার হবে সি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউন হলো হু ইজ দ্যাট হতো, কিন্তু এটা চাইছে ডেমনস্ট্রেটিভ, আনসার সি এবং আনসার হচ্ছে দোজ, দিস দ্যাট দিস দোজ, ডেমনস্ট্রেটিভ চারটা। থ্যাঙ্কস, ওকে, থ্যাঙ্কস ফর দ্য কারেকশন। সো দেখেন এই ছিল আমাদের আজকের ক্লাসের গত দিনের, ওয়াও 14 আউট অফ 15, গুড, 10 on 10, কে
10/10 ওকে ফাইন, মানে 15টাই হয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, একটা ডেমনস্ট্রেটিভ হবে, আপনার একটু ঠিক করে নেন, কারেক্ট করে নেন। সো লেটস স্টার্ট দ্য ক্লাস, লেটস স্টার্ট টুডেইজ ক্লাস। টুডেইজ ক্লাস কি আপনারা জানেন তো? ভার্বের উপরে ক্লাস হবে, তাই না? আজকে দারুণ ক্লাস হবে কিন্তু, হ্যাঁ। যাদের জিরান পার্টিসিপেলের সমস্যা আছে আজকে কিন্তু একদম পুরা মনে করেন যে কি করবো, তাল গাছ আম গাছ জাম গাছ করে ফেলবো আমরা, হ্যাঁ। সো খেয়াল করেন, ফোনটা ঠিক করে রাখি এখানে। ইয়েস ইয়েস ইয়েস, 5 নাম্বার কোশ্চেনে উই দেওয়া ছিল, 5 নাম্বার কোশ্চেন উই দেওয়া ছিল, উই হবে, উই হবে, ঠিক আছে। 5 নাম্বার, বাকি সব ঠিক আছে মনে হয়। 15/15, ওয়াও ইস 15টাই হয়েছে। 13, 14, 15, যারা 13-র উপরে পেয়েছেন মনে করবেন ভালো, ঠিক আছে। 13 15/15, ওয়াও সবাই, অনেকে দেখছি 15/15, মোটামুটি 13 নিচে আমি কাউকে দেখি নাই। খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, গুড। 12, একটু একটু আপগ্রেড করতে হবে, একটু উপর নিতে হবে। 11, হ্যাঁ একটু উপর নিতে হবে, কারণ এখানে কিন্তু কোনো বাইরের কোশ্চেন আসে নাই, 2-1টা আসছে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে, কিছু টিপস দেই, অ্যান্ড দ্যাটস ইট। যে আপনাকে আমি করাচ্ছি একটা ক্লাস, আমি যে ওখানে আপনি 15টা কোশ্চেন আমি করেছি, 15টাই যে আপনি আমার ক্লাসের মধ্যে থেকে পাবেন এরকম আশা করবেন না, প্রথম কথা, ঠিক আছে। মনে করছেন যে ক্লাস নিচ্ছে উনি হচ্ছে 15টা কোশ্চেন আমি যা ক্লাস করছি ওই ক্লাসে মনে হয় হয়ে যাবে, বাট দ্য ফ্যাক্ট ইজ লাইক নট দ্যাট, ঠিক আছে। কেন? কারণ আমি যা করাবো পরীক্ষায় যে আপনি 100% তাই পাবেন এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। সো আশাটাও এরকমভাবে করবেন না, যেটা নিশ্চয়তা নেই সেটার আশাও ওরকমভাবে করা উচিত না যে আমি 100%ই কমন পাবো। সো কিছু জিনিস আপনাকে আনকমন আসবে, কিছু জিনিস আপনাকে আনকমন ফেস করতে হবে, এটা কিপ দ্যাট ইন মাইন্ড, যে আপনার কিছু জিনিস আনকমন আসবে, এবং আমি যা করাবো তার থেকেও দেখা গেলো 2-1টা আমি নিজে আনকমন দিয়ে দেবো, বিকজ ওই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, ঠিক আছে। যে আনকমন আসতে পারে এবং আসবে, ইউ হ্যাভ টু ফেস দ্য আনকমন কোয়েশ্চেন, ঠিক আছে। সো আনকমন পাওয়ার অভ্যাসটা রাখেন, সব কমন পাওয়ার অভ্যাস ভালো না, ওকে। ইয়েস, লেটস স্টার্ট। ভার্ব, আমাদের আজকের ক্লাস হচ্ছে ভার্ব, আমাদের আজকের ক্লাস হচ্ছে ভার্ব। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুস্থ, মোটামুটি ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার। দেখেন তো, ভার্ব সম্পর্কে আমরা মোটামুটি কে কে জানি? সবাই মোটামুটি জানি ভার্ব হচ্ছে কি। ভার্ব হচ্ছে আমাদের কোনো কিছু হওয়া, কোনো কিছু সংগঠিত হওয়া, করা, কোনো এরকম একটা ফিলিং যেখানে মনে হচ্ছে যে আমার কোনো মানে এনার্জি লস হচ্ছে, কাজ হওয়া হচ্ছে, হ্যাঁ, সেই ফিলিংসটা হচ্ছে ভার্ব অ্যাকচুয়ালি। তো আপনারা মোটামুটি সবাই ভার্ব সম্পর্কে জানেন। ভার্বের আমাদের হয়তো আর ব্যাখ্যা করে বোঝানো লাগবে না, দিস ইজ ভার্ব। সো আপনাদের অনেকের কি প্রবলেম হয় জানেন? সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা, মেইন ভার্ব চিনতে সমস্যা হয়, হ্যাঁ। তো মেইন ভার্ব তো আজকে চেনাবো না। মেইন ভার্ব হচ্ছে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করব, রাইট ফর্ম অফ ভার্বের কারেক্ট অবস্থাটা যখন বসানো শিখবো, তখন আমরা দেখবো যে মেইন ভার্ব কোনটা, সেটা আমরা শিখে নেব। এবং আজকের ক্লাসের বেশ কিছু অংশ আপনাকে ওই দিন চিনতে সাহায্য করবে যে মেইন ভার্ব কোনটা, ঠিক আছে। তো এই আজকের ক্লাসে খুব ভালোভাবে করবেন। ভার্ব মূলত 2 প্রকার, হ্যাঁ। ভার্ব মূলত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। দেখেন এই 2 প্রকার মূলত আমাদের ভার্বের ক্লাসিফিকেশন, এই 2 প্রকার আসে, যে ফাইনাইট একটা, নন ফাইনাইট একটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। তো দেখেন ফাইনাইট ভার্ব কোনগুলা, নন ফাইনাইট ভার্ব কোনগুলা। ফাইনাইট ভার্ব আমরা দেখবো আর নন ফাইনাইট ভার্বগুলো দেখবো। ফাইনাইট ভার্ব দেখেন, ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারিজ। প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল।
পার্টিসিপল দেখতে পাচ্ছেন তো? পুরোটা দেখা যাচ্ছে? আমাকে একটু বলেন তো। পুরোটা দেখা যাচ্ছে কিনা বোর্ডে? 16-17 একজন লিখেছেন আদৌ 16-17 পাওয়া যাবে? 16-17 পাওয়া যাবে না কেন? 16-17 ইজ এ কমন ফ্যাক্ট, সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে 16-17। এটা এমন কিচ্ছু না 16-17 পাওয়া যাবে না, ঠিক আছে? হয়তোবা আপনাকে 16-17, 18, 19, 20ও সম্ভব। আপনাকে এমন কোনো কোশ্চেন করবে না যে আপনি 20 পেতে পারবেন না, ঠিক আছে? সো ফ্যাক্ট ইজ আপনাকে কিছু কিছু জিনিস দেখেন, ভোকাবুলারি থেকে আপনি ভোকাবুলারিগুলো যদি কারেক্টলি আনসার করতে পারেন, গ্রামারগুলো আপনি সব পারবেন, আমি কথা দিচ্ছি। ভোকাবুলারিগুলো নিজ দায়িত্ব মুখস্থ করে নেবেন। 16-17 কারা পায়? যারা ওই যে ভোকাবুলারিতে পিছিয়ে ভুল কোশ্চেন করে ফেলে। গ্রামারে কিন্তু সবাই ফুল মার্কস 10 on 10 তুলে ফেলে, ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে? ভোকাবুলারিগুলো একটু জোর দিতে হবে। সো দেখেন, দেখেন তাহলে আমরা কি করলাম? প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইটের মধ্যে কোনগুলো আছে? প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। নন ফাইনাইটের মধ্যে ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল। ক্লিয়ারলি দেখা গেলে আমাকে একটু জানাবেন। এক সাইডে একটু দেখা যাচ্ছে না, কোন সাইডটা আমি বুঝতে পারবো। এখানে স্লো আসতেছে তো, আমি এখনো দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক দিস টাইম ওকে, ইয়া। হ্যাঁ, দেখেন তাহলে হচ্ছে এই যে আমরা দেখলাম প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্ব মূলত দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইটের মধ্যে দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। আর নন ফাইনাইটের মধ্যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল যে নন ফাইনাইটের মধ্যে, এটা মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবেন, আইজিপি। আইজিপি পুলিশের সর্বোচ্চ পদের নাম না, আইজিপি। সো এটা মনে রাখবেন যে আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তাহলে আপনাদের নন ফাইনাইট ভার্বগুলো মনে থাকবে। ক্লিয়ার? সো এটা দেখতে পারলেন। সো এবার আমরা কি করবো? একটু আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে। তো নন ফাইনাইটের মধ্যে পরে আসতেছি, হ্যাঁ? নন ফাইনাইট আমরা পরে আসছি, এখন আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব নিয়ে, হ্যাঁ? দেখেন, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব কি কি আছে তাহলে? আমরা জানি প্রিন্সিপাল and auxiliaries। ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব কোনগুলা? প্রিন্সিপাল ভার্ব আবার ধরেন যে দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ঠিক আছে? আর অক্সিলারিজ কয় প্রকার? অক্সিলারিজ হচ্ছে তিন প্রকার, টু বি, টু হ্যাভ, আর হচ্ছে টু ডু। টু ডু এইগুলো দেখেন, টু বি, টু হ্যাভ অ্যান্ড টু ডু, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারির মধ্যে পড়ে যায়। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। ওকে, দেখতে পাচ্ছি ভাইয়া, আমি বলছি যদি 16-17টা ফাইনালে পাই তাহলে তো অনেক এগিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, ঠিক আছে। তো ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ দেখলাম, টু বি, টু হ্যাভ, টু ডু দেখলাম। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সবাই চিনি আমরা, মেইন ভার্ব ছাড়া যে ভার্বটা থাকে সেটা হচ্ছে অক্সিলারি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, টু। দেখেন টু বি কোনগুলা? টু বি হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, টু বি নিজেও, ঠিক আছে? আর টু হ্যাভ কোনগুলা? হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলা। আর টু ডু কোনগুলা? ডু, ডাজ এগুলা হচ্ছে টু ডু ভার্ব। তো আশা করি এগুলো চিনতে সমস্যা হবে না। তাহলে এখন প্রিন্সিপালের মধ্যে কি ভার্ব থাকলো? ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? প্রিন্সিপালের মধ্যে দুই প্রকার ভার্ব থাকলো, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তাহলে দেখেন ট্রানজিটিভ ভার্ব কোনগুলা কি করে বুঝবো, ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা কি করে বুঝবো? তাহলে দেখেন ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে
দেখেন ট্রানজিটিভ ভার্ব সেইগুলা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে, প্রশ্ন করে দেন, প্রশ্ন করে, হ্যাঁ প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা ট্রানজিটিভ ভার্ব। এটা কি বুঝতে পেরেছেন? দেখি কে কতদূর বুঝতে পেরেছেন, আমি একটু দেখতে চাচ্ছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে দেখি একটা প্রশ্ন আমি এখানে একটা এই ট্রানজিটিভ ভার্বের एग्जांपल এখানে দিচ্ছি, ঠিক আছে? হি ইটস রাইস। হি ইটস রাইস। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে দেখেন এখানে একটা ভার্ব আছে ইটস, তাহলে এই সেন্টেন্সকে অবজেক্টকে প্রশ্ন করে হি ইটস রাইট, সে কি খায়, সে কি খায়, সে হচ্ছে ভাত খায়। কি দিয়ে প্রশ্ন করলে আপনি যে ভাতটা আনসার পাবেন, যে সে কি খায়, সে ভাত খায়, ঠিক আছে? তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করে যে ভাত উত্তরটা পাবেন, তাহলে এই ভাত যে খাওয়া, ভাত খাওয়া, তাহলে এটা ভার্বটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? জাস্ট আ মিনিট। তো দেখেন এখানে হি ইটস রাইস, কি খায়, প্রশ্ন করলেন যে সে কি খায়, আনসার পাওয়া গেল ভাত খায়, সেই ভার্বটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে এবার আমরা ইনট্রানজিটিভ দেখবো যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে, উত্তর পাওয়া না গেলে তখন হবে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া না গেলে তখন হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বেরও আমরা একটা উদাহরণ দেখবো। এখানে দেখি, উদাহরণ দেখি এখানে দেখা যাচ্ছে কিনা, এইখানেই দেখি। এই যে ইনট্রানজিটিভ, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, ঠিক আছে? হি গোজ টু স্কুল। দেখেন এখানে হি গোজ টু স্কুল, এখানে একটা ভার্ব আছে যে গোজ, এই গোজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? বিকজ এখানে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন যে সে কি যায়, সে কাকে যায়, আপনি কোনো উত্তর পাবেন না। হি গোজ টু স্কুল, সে কি যায়, এটা প্রশ্নই হয় না। সে কাকে যায়, তাও হয় না, ঠিক আছে? প্রশ্ন করতে হলে কি কোথায় যায়, তাহলে কোথায় তো আমাদের করা যাবে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন যে কোনটা ট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ। তাহলে আমরা কি কিছু এইটুকু আমি মুছে দেবো, মুছে দেওয়ার পর আমি কিছু উদাহরণ দেবো, তখন আপনাকে আনসার করতে হবে যে কোনগুলা। কোথায় যায়, কোথায় যায় দিয়ে প্রশ্ন করলে তো হবে না, এই জন্য এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? দেখেন তাহলে কি হবে, এখন আমি এইটুকু মুছে দিব। এখন ক্লিয়ার? এটুকু বোঝা গিয়েছে? আমি মুছে দিচ্ছি, মুছে একটা উদাহরণ দিচ্ছি, সেখান থেকে আপনাদের আনসার করতে হবে যে কোনটা কি ভার্ব। দেখেন চারটা দিলাম, চারটা কোনটা কি কোন, এই যে এখানে লাইজ, LIES, লাইজ, ব্রড, লাভস, নো, কোনটা কোন ভার্ব আমাকে একটু আনসার করে জানাতে হবে, ঠিক আছে? আমি দেখতে যাচ্ছি।
এখানে কোনটা কোন ভার্ব আমাকে জানাতে হবে, আমি দেখতে চাচ্ছি। আচ্ছা 1 2 3 1 2 3 4 বলেন কোনটা কোন ভার্ব? দেখেন আপনারা অনেক অনেক করতেছেন, দেখেন আমি বলে দিচ্ছি। হি লাইজ অন সোফা। হি লাইজ অন সোফা। সে কি শুয়েছে, সে কাকে শুয়েছে? অ্যান্সার করা যায়? নো, আনসার মানে কোশ্চেন করা যায় না, বলতে হবে কিসের উপর শুয়ে আছে। তো আমাদের ওইটা তো অপশানে নাই যে কিসের দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো। সে কি শুয়েছে, সে কাকে শুয়েছে, কোশ্চেন করা যায় না। দ্যাটস ওয়াই দিস ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? লাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন হি ব্রট আ সোফা। সে একটা সোফা এনেছিল, ঠিক আছে? সে একটা সোফা এনেছিল। সে কি এনেছিল? একটা সোফা এনেছিল। কি এনেছিল? সোফা এনেছিল। দ্যাটস ওয়াই ইট ইজ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এটা ট্রানজিটিভ ভার্ব। কি এনেছিল, কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে? ট্রানজিটিভ ভার্ব। শি লাভস মি। শি লাভস মি। সে কাকে ভালোবাসে? কাকে? আমাকে। কাকে? আমাকে। সো দেখেন সে কাকে ভালোবাসে, তাহলে প্রশ্ন করা হচ্ছে কাকে দিয়ে। এটা হচ্ছে তাহলে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? আই নো বেটার। আই নো বেটার। আমি ভালো জানি। আমি ভালো জানি। এটাকে আপনি প্রশ্ন আমি কি জানি, এটা কি প্রশ্ন কি জানি? আমি কাকে জানি বা কি জানি? আমি ভালো জানি বলতেছে, আমি জানি না কি জানি, কেমন জানি। এটা যদি প্রশ্ন করতে আমি কেমন জানি, ভালো জানি। ঠিক আছে, কেমন দিয়ে প্রশ্ন করা যেত, কিন্তু এখানে কেমনের অপশন নাই। দ্যাটস ওয়াই আই নো বেটার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আশা করি এই চারটা বুঝতে পেরেছেন। এই চারটাতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, অনেকেই সঠিক আনসার দিয়েছেন, নো ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলাম তাহলে। ফাইন, তাহলে এটুকু গেল। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব? এবার আমরা নন ফাইনাইট ভার্বে চলে যাব। ফাইনাইট হলো, এবার আমরা কি করব? নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা একটু দেখব। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি ছিল? নন ফাইনাইট মনে আছে? আই জি পি। নন ফাইনাইট হচ্ছে আই জি পি। তাহলে আই তো হচ্ছে ইনফিনিটিভ। দেখেন ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল, তাই না? ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এই তিনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ইনফিনিটিভ জানবো, জিরান্ড জানবো, পার্টিসিপল জানবো। ঠিক আছে, তাহলে ইনফিনিটিভ আগে একটু স্ট্রাকচারটা কীরকম জানেন? ইনফিনিটিভ হচ্ছে এরকম, টুর সাথে ভি1, টুর পরে ভি1 বসালে সেটা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভি1 ইনফিনিটিভ। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর পার্টিসিপল তিন রকমের। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? দুই নাম্বারটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এই তিন রকমের পার্টিসিপল হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। একটা জিনিস আমি বলে দিই, এইখানে দেখতে পাচ্ছেন জিরান্ডের ভার্বের সাথে আইএনজি না? তো এই যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জিরান্ডের মতো প্রেজেন্ট পার্টিসিপলও কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল একই টাইপের। ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ড, ভার্বের সাথে আইএনজি মানে
পার্টিসিপল। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, কখন জিরান কখন পার্টিসিপল, সেটা নিয়ে আমরা শেষের দিকে কথা বলবো। তো এইগুলোর একটু স্ট্রাকচার আমরা একটু দেখবো এবং উদাহরণ দেখবো। ঠিক আছে, তো দেখেন এখানে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রত্যেকটার উদাহরণ আমি দিচ্ছি। দেখেন এইটুকু বুঝতে পেরেছেন? আমি এই কথাটা প্রায় শুনতে পাই যে ক্লাসে সব বুঝি পরবর্তীতে ভুলে যায়। আমরাও তো তাই হতো আমাদের ছোটবেলায় ক্লাসে, কিন্তু ক্লাসে মনোযোগী যখন হতাম, যখন মনে করতাম যে মনে রাখবো, যখন থেকে বোঝা শিখলাম তখন থেকে মনে থাকে। বাট যখন বেখেয়ালি থাকতাম যে না ক্লাসটা ভালো লাগছে, হ্যাঁ ক্লাসটা ভালো লাগলে হবে না, ক্লাসের জিনিসগুলো ভিতরে নিয়ে নিতে হবে। ঠিক আছে, বাসায় আপনি আমি আপনাদেরকে বলি, একটা জিনিস শোনাই আপনাদেরকে, এটা বুঝবেন তাহলে কত টাইম প্র্যাকটিস করছি তাহলে বুঝতে পারবেন। দেখেন, পিটা পাইটা পিকটে পেক আপ পিকেল পেপারস আ পেক আপ পিকেল পেপারস পিরা পায়রা পিকড ইফ পিরা পায়রা পিকটে পেক আপ পিকেল পেপারস হোয়াটস দ্য পেক আপ পিকেল পেপারস পিরা পায়রা পিকড। এটা টাং টুইস্টার, এটা একটা টাং টুইস্টার। আপনি এটা আপনারা আমি 2 সপ্তাহ সময় দিলাম, আপনি মুখস্থ করতে পারবেন না। তো আমি এটা মুখস্থ করছি, টানা বলতেছি, দেখছেন? পিটা পাইটা পিকটে পেক আপ পিকেল পেপারস আ পেক আপ পিকেল পেপারস পিরা পায়রা পিকড ইফ পিরা পায়রা পিকটে পেক আপ পিকেল পেপারস হোয়াটস দ্য পেক আপ পিকেল পেপারস পিরা পায়রা পিকড। 100 বার বলবো তাও সমস্যা হবে না, দেখছেন? আমি আরো টাং টুইস্টার জানি, দ্য সিক্স সিক শেক সিক্সথ শিপ সিক, এটা পৃথিবীর সবচেয়ে জটিল টাং টুইস্টার। দ্য সিক্স সিক শেক সিক্সথ শিপ সিক, এটা আমি কতদিন ধরে মুখস্থ করছি। তাহলে কিভাবে হচ্ছে এগুলা সম্ভব, কিভাবে বলেন? হাউ ইজ ইট পসিবল? পসিবল, প্র্যাকটিস। আমি এই টাং টুইস্টারটা মুখস্থ করার জন্য পুরো 1 সপ্তাহ টানা লেগেছিলাম, যেখানে যাচ্ছিলাম সেখানে টাং টুইস্টার বলতেছি, নিজে নিজে বলতেছি। ঠিক আছে, এইভাবে সম্ভব। আমি অ্যাকচুয়ালি জাস্ট আমাদের দিলাম, জাস্ট বুঝালাম যে মানে পরে মনে থাকে না, এটা কোনো কথা না। এগুলা কি বললাম, এটা হচ্ছে টাং টুইস্টার। যখন স্পোকেন করায় না, স্পোকেনের জন্য মানে টাংটা তো আমাদের বাংলা ভাষা বলতে বলতে বাংলা ভাষার মতো হয়ে যায়, ইংরেজির জন্য একটু ওয়ার্ডগুলো ক্লিয়ার করতে হয়। পিটা পাইটার পিকটা পেক আপ পিকেল পেপারস পেক আপ পিকেল পেপারস পিরা পাইটা পিকড ইফ পিটা পাইটার পিকটা পেক আপ পিকেল পেপারস হোয়াটস দ্য পেক আপ পিকেল পেপারস পিরা পাইটা পিকড। সো বিষয়টা তা না, বুঝতে হবে না, বুঝতে হবে না। এটা আমি বুঝতে পারছিলাম না, আমি অনেক ক্যাচ করে ধরছিলাম। ঠিক আছে, সো বিষয়টা আপনারা এরকম বলবেন না, আমার খুব খারাপ লাগে যে ক্লাসে বুঝতেছি পরে বুঝতেছি না। পরে বোঝা যাবে, আপনি ক্লাসটা বারবার করেন, বারবার করেন, যতক্ষণ নয় ততক্ষণ করেন, দেখি হয় কিনা, হবে। ঠিক আছে, এগুলা বোঝার জিনিস না তো, এগুলা হচ্ছে মানে মুখস্থ বলার জিনিস। সো দেখেন, তাহলে আমরা একটু দেখি ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। তো আমরা এখানে প্রথমে দেখবো ইনফিনিটিভ। হ্যাঁ, আমরা প্রথমে দেখবো ইনফিনিটিভ। দেখেন, প্রথমে দেখবো কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ কিরকম? আই ওয়ান্ট টু গেট দিস শার্ট। আই ওয়ান্ট টু গেট দিস শার্ট। ঠিক আছে, টু গেট, এই যে আই ওয়ান্ট টু গেট দিস শার্ট, আমি শার্টটা পেতে চাই। আই ওয়ান্ট টু গেট দিস শার্ট। বলছেন যে ঘুম ঘুম তাড়ানোর কোনো উপায় আছে? ঘুম তাড়ানোর উপায় তো নেই, তবে একটা কথা বলতে পারি যে আপনি মানে প্রপারলি রেস্ট নেন, মানে ঠিকঠাক মতো সময় টাইম মেনটেন করেন, ঘুমটা আপনার মানে আপনি কম করতে পারবেন। ঠিকঠাক মতো সময় মতো কাজ করলে ঘুমটা আপনার মানে ঠিক ওলট পালট হবে না। এটা ফার্স্ট আমি সত্যি কথা বললাম একটা, এটা আপনি অ্যাপ্লাই করবেন, সব কিছু ঠিকঠাক মতো করবেন। দেখেন, আই ওয়ান্ট টু গেট দিস শার্ট, ঘুম তাড়ালে তো আপনি বাঁচবেন না। তাহলে দেখেন এখানে টু গেট আছে না, টু গেট হচ্ছে এখানে ইনফিনিটিভ, 2 + V1, টু গেট। আই ওয়ান্ট টু গেট দিস শার্ট, এটা হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন নিশ্চয়ই? একজন বলছেন যে জিরান্ড হলো ভার্বের আইএনজি, পার্টিসিপল হলো ভার্বের ভিতরি। সব পার্টিসিপল তো ভার্বের ভিতরি না, ভার্বের ভিতরিও আছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে,
প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি। ক্লিয়ার? দেখেন, তো এইটুকু গেল। এটা হচ্ছে কি দেখলাম, এটা হচ্ছে দেখলাম যে আমরা দেখলাম কি, এটা ইনফিনিটিভ দেখলাম। এবার আমরা জিরান্ড দেখব। জিরান্ড, দেখেন জিরান্ড হচ্ছে ভার্বের সাথে, এটা মাঝখানে ছিল জিরান্ড, তাই না? জিতে জিরান্ড, GURGERUND, জিরান্ড মানে ভার্বের সাথে কি, জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে ভার্ব এর আইএনজি, যেটাকে বলা হয় কি, আমি বলেছিলাম মনে হচ্ছে V4 হচ্ছে জিরান্ড। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখেন, রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি। ক্লিয়ার? রিডিং ইজ মাই হবি, যেখানে আইএনজি দেখতেছেন না ভার্বের সাথে, এই যে রিডিং হচ্ছে এখানে আমাদের কি, রিডিং হচ্ছে জিরান্ড। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। রিডিং ইজ মাই হবি। ওকে, জিরান্ড পার্টিসিপল প্রয়োগ করতে পারি না আসলে, আপাতত প্রয়োগের দরকার না, আপনি ফাইন্ড আউট করা শেখেন। প্রথমে ফাইন্ড আউট করা শেখেন, পরে প্রয়োগ করবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে রিডিং ইজ মাই হবি, এটা হচ্ছে জিরান্ড ছিল। এবার আমরা চলে যাই পার্টিসিপল। দেখেন, আমরা এবার যাব কি, পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল তিন প্রকার। এক, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল, সেই প্রেজেন্ট পার্টিসিপল যেটা বললাম আমরা, হ্যাঁ, এই যে দেখেন, দ্য বয় ইজ রিডিং, দ্য বয় ইজ রিডিং। ঠিক আছে, আগের বার দেখলাম যে রিডিং ইজ মাই হবি, দ্য বয় ইজ রিডিং, সেম জিনিস এখানে পার্টিসিপল, রিডিং এখানে পার্টিসিপল হয়ে গিয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল মানে এই যে আমরা বলতেছি আইএনজি যখন হবে, এটা পার্টিসিপল যদি বলি, এটা বুঝতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? দ্য বয় ইজ রিডিং, এখানে রিডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো এবার 2 নাম্বার যেটা দেখবো, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V2। পাস্ট পার্টিসিপল মানে V2, মনে আছে? পাস্ট পার্টিসিপল বলি না আমরা সবসময় V2 ইউজ করি, সেই V2 হচ্ছে পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? কে যেন বলেন যে V3 না V2। ক্লিয়ার? V2, তাহলে IBOUGHT, বট আ রোটেন, সরি V2 না V3, আমি ভুল বলছি, এটা V3। আই বট আ রোটেন ফিশ। ক্লিয়ার? সরি, এটা V3 হবে। 3 নাম্বার ফর্ম না? আচ্ছা, একজন বলছেন যে কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা তো আমি বললাম যে শেষে ভার্সেস করে আমি দেখিয়ে দেবো, প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস জিরান। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন, একজন বলছেন যে আর রোলিং স্টোন গ্যাদার নো মস, এখানে রোলিং অ্যাডজেক্টিভ আর পার্টিসিপল কোনটা হচ্ছে? আচ্ছা, এই কোশ্চেনটা নোটেড, ঠিক আছে, নোট করে রাখলাম, আমি অবশ্যই দেখাচ্ছি। রোলিং স্টোন গ্যাদার নো মস, এটা খুবই কমন একটা কোশ্চেন, হ্যাঁ, তাই না? রোলিং স্টোন গ্যাদার নো মস, এটা মানে পার্টিসিপল জিরান পড়তে গেলে এই প্রশ্নটা ইউ মাস্ট ফেস দিস কোশ্চেন। ঠিক আছে, সো এই প্রশ্নটা একদমই মনে করেন আমাদের জাতীয় প্রশ্ন, পার্টিসিপল জিরান্ডের। হ্যাঁ, তাহলে আমরা এটা অবশ্যই করব, আমি তবে দেখিয়ে নিয়ে তারপরে করব। ঠিক আছে, তো দেখেন, এটা হচ্ছে আই বট আ রোটেন ফিশ, আমি একটা পচা মাছ কিনেছিলাম, তাই রোটেন V3। এই যে আই বট আ রোটেন ফিশ, এই যে এখানে রোটেন, আই বট আ রোটেন ফিশ। ঠিক আছে, তাহলে V3 পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বুঝলাম। এইবার আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল, তাই না? এই পারফেক্ট পার্টিসিপলটা একটু দেখবো, 3 নাম্বারটা, এটা মুছে দিই, তাহলে আমরা দুটো মুছে দিয়ে পারফেক্ট পার্টিসিপল 3 নাম্বারটা দেখবো। হ্যাঁ, পারফেক্ট
পার্টিসিপল। তাহলে দেখেন পাস্ট পারফেক্ট পার্টিসিপল কিরকম, হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাভিং এর পর V3 হবে, এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল স্ট্রাকচারটা হ্যাভিং প্লাস V3, ক্লিয়ার? বোঝাতে পেরেছি আপনাদের? হ্যাভিং প্লাস V3। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাভিং প্লাস V3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল একটা উদাহরণ দিই, অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল, এটা আমাকে জাতীয় সমস্যা, আজকে জাতীয় সমস্যা সলিউশন করে দেবে জাতীয় টিচার, ঠিক আছে। অ্যাডজেক্টিভ পার্টিসিপল জাতীয় সমস্যা যে সলিউশন করে দেয় সে নিশ্চয়ই জাতীয় টিচার, ঠিক আছে। দেখেন তো আজকের পরে কোনো সমস্যা থাকবে না। তো হ্যাভিং প্লাস V3, তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, হ্যাভিং গন, ঠিক আছে, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং গন টু ঢাকা, ঢাকায় যে আই উইল বাই, ঢাকায় যে আপনি কি করবেন, আমি একটা অরেঞ্জ কিনবো, অরেঞ্জ, এখান থেকে ঢাকা যাবো 500 টাকা খরচ করে, ঢাকা যে আমি একটা অরেঞ্জ কিনে আবার বাড়ি চলে আসবো। হ্যাভিং গন টু ঢাকা যাওয়ার পর আই উইল বাই অ্যান অরেঞ্জ, ঠিক আছে। ওকে, এক্সেলেন্ট ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জিরান পার্টিসিপল বিষয়টা অবশ্যই বলবো। দেখেন এবার আমরা তাহলে মোটামুটি এইটুকু পুরোটা বুঝতে পেরেছি, যেহেতু একটা মানে পুরো সেট আপ একটা ফ্রেম তৈরি হয়েছে, ফ্রেমের মধ্যে এবার আমরা কাজ করবো, ঠিক আছে। টোটাল ফ্রেম ছিল এটা, প্রথমে ফ্রেমটা আমি দেখিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, ফ্রেম আকার যে এর এই যে আমাদের ভার্বের রেঞ্জটা কতটুকু, এই পাশে করে আমি রেঞ্জটা দেখিয়ে দিয়েছিলাম। এবার আমরা বুঝতে পারলাম, মোটামুটি আলোচনা করলাম। তাহলে এবার আমরা কি করব, জিরান্ড ভার্সেস পার্টিসিপল নিয়ে কিছু আমরা কাজ করব, ঠিক আছে। জিরান্ড সম্পর্কে দুইটা কথা মনে রাখতে পারলে জিরান্ড পারবেন, পার্টিসিপল সম্পর্কে একটা কথা মনে রাখতে পারলে পার্টিসিপল পারবেন, ক্লিয়ার? জিরান্ড সম্পর্কে দুইটা কথা, পার্টিসিপল সম্পর্কে একটা কথা মনে রাখতে হবে, ওকে? আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন জিরান্ড কি আর পার্টিসিপল কি, আমরা এখন যে ক্লাসটা যেই মানে টপিকটা আলোচনা করবো সেটা জিরান্ড ভার্সাস পার্টিসিপল। জিরান্ড ভার্সাস পার্টিসিপল, তাই না? জাতীয় সমস্যা। আচ্ছা, জাতীয় আপনার যেহেতু বলছেন যে জাতীয় সমস্যা, তাহলে জাতীয় সমস্যা যে সলিউশন যে টিচার করবে তাহলে তো সে জাতীয় টিচারই হবে, আমি তো ভুল বলিনি, তাই না? আন্তর্জাতিকভাবে ধন্যবাদ। হ্যাঁ, অ্যান অরেঞ্জ। দেখেন তাহলে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে, আমি বলি একজন বলেন জিরান্ড আর পার্টিসিপল বিষয়টা একটু বোঝানোর জন্য, জিরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, আর পার্টিসিপল বলতে কোনটা, পার্টিসিপল আইএনজি ছিল কোন পার্টিসিপলে বলেন তো? তিনটা পার্টিসিপল ছিল না, 1 2 3। তাহলে জিরান্ডের সাথে যখন আমরা পার্টিসিপলের একটা তুলনা করব, তাহলে কোন 3 নাম্বার পার্টিসিপলের তুলনা করব, হ্যাভিং প্লাস V3 নাকি V3, কোনটা? নিশ্চয়ই দুইটার কোনটা না, নিশ্চয়ই আমরা যে আইএনজি যেটাতে ছিল কোনটাতে, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ছিল না, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ছিল। তাহলে এই পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি, তাহলে এই পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল, ক্লিয়ার? তো দেখেন এই প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি, দুইটাতে হচ্ছে ভার্বের আইএনজি। তো ভার্বের সাথে যখনই আইএনজি দেখবেন ভাববেন যে ওটা কি হয় জিরান্ড নাইলে পার্টিসিপল, ক্লিয়ার? প্রেজেন্ট পার্টিসিপল আর কি, যখনই ভার্বের সাথে দেখবেন আইএনজি তখন বুঝবেন হয় জিরান্ড নাইলে ভার্বের সাথে আইএনজি। এখন জিরান্ড কখন, ভার্বের সাথে আইএনজি কখন, সেটা আমরা একটু দেখব। তাহলে দুইটা কথা আমি বলেছি, দুইটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে, ও সরি এটা মুসলাম কেন, জিরান্ড ভার্সেস পার্টিসিপল, জিরান্ড দেখা যাচ্ছে, হ্যাঁ দেখেন
জিরান্ড ভার্সেস পার্টিসিপল, তাহলে জিরান্ড সম্পর্কে দুইটা কথা। প্রথম কথা, কিপ দ্যাট ইন মাইন্ড, নেভার ফরগেট। প্রথম কথা, ইট দ্বারা ভার্বের আইএনজি রিপ্লেস করলে, মনে থাকবে, রিপ্লেস, বড় হাতের আর দিলাম কিন্তু এখানে, ইচ্ছে মনে রাখা যাবে, রিপ্লেস করলে অর্থ সামঞ্জস্য বানান কি, সামঞ্জস্যপূর্ণ থাকলে, রিপ্লেস করে দিই, হ্যাঁ, রিপ্লেস করে অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকলে সেই ভার্বের আইএনজি হবে জিরান্ড। ঠিক আছে, ইট দ্বারা ভার্বের আইএনজি রিপ্লেস করে অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকলে সেই ভার্বের আইএনজি হবে জিরান্ড। ইট দ্বারা আমাদের কি করতে হবে, বোঝা গিয়েছে? ইট দ্বারা ভার্বের আইএনজি রিপ্লেস করে অর্থ সামঞ্জস্য থাকলে সেই ভার্বের আইএনজি হবে জিরান্ড। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ইট দ্বারা ভার্বের আইএনজি রিপ্লেস করে যখন হবে তখন জিরান্ড। তাহলে কি দিয়ে আমি করতে পারি, এটুকু কি বুঝতে পেরেছেন কিনা বলেন? আর রোলিং স্টোন গ্যাদার নো মস, এই রোলিং স্টোন তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল 110% শিওর। হ্যাঁ, এক্সাম্পল তো অবশ্যই দেব, এটুকু বুঝতে পেরেছেন কিনা দেখেন। রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি। তাহলে এখানে দাগ দেওয়া থাকবে এটা নিচে, রিডিং ইজ মাই হবি। তাহলে এখানে দেখেন রিডিং এর নিচে দাগ দেওয়া আছে, এটাকে আপনি বলবেন জিরান্ড না পার্টিসিপল, তখন আপনি এটাকে ইট বসিয়ে দেবেন। ইট ইজ মাই হবি, রিডিং ইজ মাই হবি, ইট ইজ মাই হবি। তাহলে কি অর্থে কোনো সামঞ্জস্যপূর্ণতা নষ্ট হয়েছে? অর্থের কি কোনো পরিমার্জন হয়েছে? হয়নি। দেখেন, রিডিং ইজ মাই হবি, ইট ইজ মাই হবি, তাহলে এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? তাহলে ইট দিয়ে রিপ্লেস করেছি এবং অর্থে কোনো পরিবর্তন হয়নি, তাইলে এই আইএনজিটা কি হবে? আইএনজিটা হবে জিরান্ড। ক্লিয়ার? জিরান্ড। হ্যাঁ, সব এক্সাম্পল দেবো। দেখেন, রিডিং ইজ মাই হবি, ওকে, শেষের দিকে সব এক্সাম্পল দেবো, আপনারা দেখবেন। রিডিং ইজ মাই হবি। তাহলে পরেরটা দেখি, মুছে দিলাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন জিরান্ডের জন্য। আই লাইক রিডিং, তাহলে এখানে দেখবে, তাহলে বলেন তো এটা কি হবে, জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড হবে কিনা একটু দেখেন তো, চেক করেন তো এটা কি জিরান্ড হবে কিনা। ওকে, আপনারা অনেকে বলছেন জিরান্ড, তাই না? তাহলে আই লাইক রিডিং, তাহলে আই লাইক ইট, এখানে আমি ইট দিতে পারি, আই লাইক ইট, তাই না? আই লাইক ইট, সমস্যা নেই, সেন্টেন্স হচ্ছে, অর্থ থাকছে। আই লাইক ইট, তাহলে রিডিং হচ্ছে জিরান্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আরেকটা দিই, রিডিং মেক্স মি হ্যাপি, রিডিং মেক্স মি হ্যাপি, তাহলে এখানে আবার দাগ দিচ্ছে, রিডিং মেক্স মি হ্যাপি। তাহলে এখানে দেখি ইট দিয়ে দেখি, ইট মেক্স মি হ্যাপি। ক্লিয়ার? এই যে ইট ট্রান্সপ্লান্ট করছি, ইট রিপ্লেস করে দিয়ে কি হয়েছে দেখতেছি যে ইট মেক্স মি হ্যাপি, সেন্টেন্স ঠিক আছে, একটা ভালো বাক্য, শব্দ কোনো সমস্যা হয়নি। ইট মেক্স মি হ্যাপি, ওকে ফাইন, আই এম হ্যাপি, অলসো হ্যাপি, জিরান্ড ইজ, রিডিং ইজ জিরান্ড। ক্লিয়ার? তাহলে এই তিনটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। সো এইটুকু তো কোনো প্রবলেম আছে? নাম্বার 1, ইয়েস, সব ঠিক আছে। রিডিং ছাড়া অন্য কিছু দিব তো, আমি দিব, সমস্যা নাই। দেখেন, রিডিং দিয়ে আর যাই দিয়ে একই কথা তো, আপনার জায়গাটা দেখেন, মেক্সের আগে বসে রিডিং, আপনি একটা উদাহরণ দিয়ে মুখস্থ করতে হয়, বুঝছেন? অনেক উদাহরণ দিয়ে মুখস্থ করতে হয় না। ওকে, বুঝতে পারলাম। তাহলে দেখেন, এটা গেল।
পিজি হাসপাতালের নাম শুনছেন কে কে? পিজি হাসপাতাল, যেখানে আমাদের কাজী নজরুল ইসলাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং আরও অনেকেই পিজি হাসপাতাল, তখন তো তৎকালীন পিজি হাসপাতাল তাই না, এখন হয়ে গেছে কি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তাই তো। সো এখন পিজি হাসপাতালের নাম কে কে শুনেছেন? পিজি, আমি আচ্ছা শুনেছি, ওকে ফাইন। পিজি হাসপাতাল ঢাকা, একদম বারডেমের সামনে মনে, তাই না? বঙ্গবন্ধু হয়ে গিয়েছে এখন, ওকে। পিজি হসপিটাল, তাই না? পিজি হসপিটাল, পিজি হসপিটালের পরে জিরান বসে, এই যে পিজি হসপিটাল এরপরে জিরান বসবে, পিজি হসপিটালের পরে জিরান বসে, ক্লিয়ার? মনে থাকবে? তাহলে পি ফর কি? পি ফর প্রেপোজিশন, পি ফর প্রিপোজিশন, আবার পি ফর পজেসিভ। পি ফর প্রিপোজিশন, পি ফর পজেসিভ, মনে থাকবে? পি ফর প্রিপোজিশন, পি ফর পজেসিভ, পি ফর প্রিপোজিশন, পি ফর পজেসিভ। পজেসিভ প্রোনাউন করেছিলাম, মনে আছে? আই মি মাই, আই মি মাই 3 নাম্বারটা মনে আছে তো? আই মি মাই প্রোনাউনেরই পরীক্ষা দিলেন, তাহলে পজেসিভ প্রোনাউন নিশ্চয় মনে আছে। আই মি মাই 3 নাম্বারটা, তাইলে প্রিপোজিশনের পরে জিরান্ড, পজেসিভের পরে জিরান্ড বসে, ক্লিয়ার? একটা কথা বলে দিই, দেখেন জিরান্ড, তাই না? এই যে জিরান্ড আছে না, জিরান্ডের মধ্যে একটা কি আছে দেখেন তো, জিরান্ড, আমি একটু লিখি, জিরান্ড, দেখেন জিরান্ডের মধ্যে একটা এন আছে, তাই না? জিরান্ডের মধ্যে একটা এন আছে না? জিরান্ডের মধ্যে একটা এন তো আছে, তাহলে এন দিয়ে কোন পার্টস অফ স্পিচ হয় বলেন তো? এন দিয়ে 8টা পার্টস অফ স্পিচের কোনটা হয়? এন দিয়ে হয় নাউন, তাই না? এন দিয়ে হয় নাউন, তাহলে এন নাউনের মতো জিরান্ড কাজ করবে, ঠিক আছে? জিরান্ডো যা নাউন হতে হয়, জিরান্ড হচ্ছে নাউনের মতো কাজ করে, ক্লিয়ার? ভার্বের আইএনজি, এবং এটা কাজ করে নাউনের মতো, মনে রাখবেন, এটা সবসময় মনে রাখবেন, নাউনের মতো কাজ করে, ঠিক আছে? জিরান্ড। তো দেখেন প্রিপোজিশন দিয়ে আমরা একটা উদাহরণ দেখি। I am not thinking about, আমি কেটে দিলাম, I am not thinking about, I am not thinking about reading, তাহলে দাগ দিয়ে থাকবে এখানে রিডিং। দেখেন এখানে দাগ দিয়ে থাকবে রিডিং, তাহলে এখানে রিডিং কি হবে? ঠিক আছে, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট রিডিং, তাহলে রিডিং কি হবে এখানে? যখন ভার্ব আর নাউনে কাজ করবে তখন সেটি জিরান্ড, ইয়েস। থিঙ্কিং, আই এম নট থিঙ্কিং, এখানে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, তাই না? মনে আছে অ্যাবাউট প্রিপোজিশন, তাই তো? কিছু এক্সেপশনাল প্রিপোজিশন, অ্যাবাউট হচ্ছে ডিরেক্টলি প্রিপোজিশন, এক্সেপশনাল কিছু কিছু প্রিপোজিশন আছে, আমি তারও নাম বলে দিয়েছিলাম, সেগুলো মনে রাখবেন। অ্যাবাউটও তাহলে আমাদের প্রিপোজিশন, এটা আমাদের মাথায় আছে। তাহলে অ্যাবাউটের পরে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? অ্যাবাউটের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কি হবে? সেটা অবশ্যই হবে জিরান্ড, ক্লিয়ার? এটা হচ্ছে আমি দুঃখিত, ক্লাসটি একটু মানে বিঘ্ন ঘটেছে, আমার স্যার ফোন দিয়েছিলেন আমাকে, আমি কলটা যার কারণে কাটতে পারি না, আমাকে রিসিভ করতেই হয়েছিল। সো দেখেন এইখানে যে তাহলে বললাম অ্যাবাউট প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি আছে, ওটা হচ্ছে আমাদের জিরান্ড। ওকে, তাহলে পজেসিভ প্রোনাউনের পরে কিভাবে জিরান্ড হয় দেখেন, I like your reading, I like your reading, তাই না? I like your reading, তাহলে এখানে দেখেন যে রিডিং, এই যে your কি মনে আছে? পজেসিভ প্রোনাউন ইউ your 3 নাম্বারটা, পজেসিভ প্রোনাউনের পরে যে ভার্বের সাথে আইএনজি আছে সেটাই কি হবে? অবশ্যই তাহলে এটা হবে জিরান্ড, ক্লিয়ার? তাহলে জিরান্ড ক্লিয়ার।
জিরান নেওয়ার কোনো সমস্যা নাই। এইগুলা দিয়ে আপনি মোস্ট অফ দ্য জিরান, আপনি 99% জিরান আপনি এখান থেকে ক্লিয়ার করে ফেলতে পারবেন। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে জিরান ছিল। তাহলে আজকের পরে কোনো জিরান আর পার্টিসিপেন্টের কোনো সমস্যা হবে না। ওকে, সো এইটুকু বুঝতে পেরেছেন কে কে আমাকে বলবেন? জিরান ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, আর কোনো সমস্যা নেই জিরান্ডে। তাহলে এবার আমরা একটু পার্টিসিপল নিয়ে কথা বলি, তাই না? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল মনে রাখবেন। জিরান্ডের সাথে যখন পার্টিসিপলের কথা আসবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল কখন জানবেন? একটা কথা পার্টিসিপল সম্পর্কে জাস্ট একটা কথা মনে রাখবেন, নাউন বা প্রোনাউন কার আগে? ভার্বের আইএনজি এর আগে নাউন বা প্রোনাউন থাকবে, অথবা পরে নাউন বা প্রোনাউন থাকবে। ঠিক আছে, ভার্বের আইএনজির আগে নাউন প্রোনাউন থাকবে এবং বা পরে ভার্বের আইএনজির সাথে নাউন প্রোনাউন থাকলে সেই ভার্বের আইএনজিটা হবে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। মনে থাকবে? একদম সহজ, একদমই সহজ, কোনো ঝামেলা নাই। জাস্ট ভার্বের আগে কি নাউন প্রোনাউন দেখবেন, পরে নাউন প্রোনাউন দেখবেন, যে কোনো এক জায়গায় থাকলে ওটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। দেখেন তো পার্টিসিপলের মধ্যে কি আছে? এই যে একটা এ আছে না, পার্টিসিপলের মধ্যে একটা এ আছে না, তাহলে এ দিয়ে কোন পার্টস অফ স্পিচ হয় মনে আছে? এ দিয়ে হয় অ্যাডজেক্টিভ, তাই না? এ দিয়ে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই যে পার্টিসিপল কার মতো কাজ করবে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেহেতু পার্টিসিপলের মধ্যে এ আছে এবং এ দিয়ে অ্যাডজেক্টিভ হয়, তাহলে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, পার্টিসিপলটাও যা, অ্যাডজেক্টিভও তাই। আমরা কিন্তু পার্টস অফ স্পিচের ক্লাস করেছি, আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক পার্টিসিপল এটা কিন্তু এই নাউনকে মডিফাই করবে, এই জন্য এর আগে নাউন বা প্রোনাউন বসে বা পরে নাউন বা প্রোনাউন বসে, এই জন্য এটা হয় জিরান প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এদেরকে মডিফাই করে এটা, এই জন্য এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারলাম। তাহলে দেখেন, দা বয় রিডিং ইন দ্য লাইব্রেরি is my brother. The boy reading in the library is my brother. Clear? The boy reading in the library is my brother. তাহলে দেখেন এই যে এখানে রিডিংটা কোন পার্টস অফ স্পিচ, সরি কোন কি জিরান না পার্টিসিপল? এখানে হচ্ছে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? দেখেন রিডিং এর আগে একটা কি আছে? দা বয় আছে। দা বয় কি? দা বয় নাউন। তাহলে দেখেন এই যে ভার্বের আইএনজি এর আগে কি থাকার কথা? নাউন বা প্রোনাউন থাকার কথা। ভার্বের আইএনজি এটা V4, এর আগে কি নাউন আছে, তাহলে এটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জাস্ট একটাই রুলস, আর কিচ্ছু না। এবার আমি জাস্ট আরেকটা একটু এক্সেপশনাল জিনিস দিচ্ছি। দেখেন এটা মনে হতে পারে যে এক্সেপশনাল, তাও আমি এটা একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দ্য ম্যাচ is exciting. The match is exciting. Clear? The match is exciting. বুঝতে পেরেছেন? The match is exciting. তাহলে এখানে থাকবে যে এক্সাইটিংটা কি? আপনারা বলতে পারেন এক্সাইটিং কি হতে পারে? এক্সাইটিং আগে তো ভার্ব, পরে তো নাউন পাচ্ছি না, তাহলে কি হতে পারে? এটা তো অবশ্যই এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, এটা পার্টিসিপল। ঠিক আছে, এটা পার্টিসিপল। ক্লিয়ার? কেন পার্টিসিপল? দেখেন আমি বলেছি যে সব সময় এটাই, আমি বলেছি কিছু একটু আনকমন থাকতে পারে, এটা ধরেন সেই আনকমনই, কিন্তু কেন পার্টিসিপল? দেখেন এই এক্সাইটিং এই শব্দটা দ্য ম্যাচ নাউন না, দ্য ম্যাচ নাউন না, এই নাউনকে মডিফাই করতেছে। ম্যাচটা কেমন? ম্যাচটা হচ্ছে এক্সাইটিং। ঠিক আছে, ম্যাচটা কেমন? এক্সাইটিং। তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না? এটা অ্যাডজেক্টিভের মতো, নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ না, আর ভার্বের আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ডের মধ্যে পার্থক্য। এই দুইটা আপনারা জাস্ট এইটুকু মনে রাখবেন, আর কখনো কোনো যদি সমস্যা হয় সেটা আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। ক্লিয়ার? আশা করি কখনো সমস্যা হবে না। এবার কিছু জাতীয় প্রশ্ন আমরা সলিউশন করব। দেখেন জাতীয় প্রশ্ন সলিউশন করে আজকের ক্লাস আমরা শেষ করব। আমাদের 12টা অলরেডি বেজে গিয়েছে, আমাদের মোটামুটি টপিক প্রায় শেষ। কিছু জাতীয় কোশ্চেন সলিউশন করে দিই। দেখেন
আ ব্লুমিং ফ্লাওয়ার, আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। একটা, আরেকজন বললেন যে রোলিং স্টোন, তাই না? রোলিং স্টোন গ্যাদার নো মস। রোলিং স্টোন গ্যাদার নো মস, এই দুইটা মোটামুটি জাতীয় প্রশ্ন। দেখেন হেয়ারিং, হেয়ারিং নয়েস, হেয়ারিং নয়েস কমা দিয়ে হি ওয়েন্ট দেয়ার, হেয়ারিং নয়েস হি ওয়েন্ট দেয়ার। ক্লিয়ার? ওকে, দেখেন আরেকটা দি, হি ইজ প্লেয়িং ফুটবল। এই চারটা আমরা সলিউশন করলে মোটামুটি পার্টিসিপলও ক্লিয়ার হয়ে যাবে। জিরান তো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো দেখেন এটা দেখেন কেন, এই যে এটা আমি সবার শেষে করব, এটা সবার শেষে করব, ঠিক আছে? এটা আপনাদের প্রশ্ন ছিল। প্রথমে দেখি এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। এখানে ব্লুমিং কোন পার্টস অফ স্পিচ, মানে জিরান না পার্টিসিপল? দেখেন এখানে ব্লুমিংটা দেখতে পাচ্ছি, ব্লুমিং এর পরে কি দেখবো যে নাউন না নাউন বা প্রোনাউন আছে কিনা। ওকে, এই যে নাউন প্রোনাউন আছে, নাউন, ইটস এ নাউন, ফ্লাওয়ার নাউন, তাহলে ব্লুমিং কি হবে? ব্লুমিং অবশ্যই একটা পার্টিসিপল হবে, তাই না? আমি যা বলেছি তা মিলতেছে কিনা দেখেন, অবশ্যই একটা পার্টিসিপল হবে, মিলে গিয়েছে। হেয়ারিং নয়েস কমা দিয়েছে, ঠিক আছে? সাবজেক্ট কিন্তু এই যে এখানে হি ওয়েন্ট দেয়ার, তাহলে হেয়ারিং নয়েস, হেয়ারিং এখানে দাগ দিয়ে দেবেন, নয়েস, তাহলে হেয়ারিং এর পর আশপাশে কি আছে? নাউন প্রোনাউন আছে কিনা দেখি তো। এই যে নাউন আছে, নয়েস হচ্ছে নাউন, তাহলে কি হবে? হেয়ারিং অবশ্যই এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, তাই না? হি ইজ প্লেইং ফুটবল, এখানে প্লেইং এর নিচে দাগ দিয়ে বলবে প্লেইংটা কি, তাহলে প্লেইং এর পরে কি আছে? একটা নাউন বা প্রোনাউন আছে, নাউন আছে, তাহলে অবশ্যই প্লেইং এখানে কি প্লেইং প্রেজেন্ট পার্টিসিপল। এবার আপনারা বলেছেন রোলিং স্টোন, দ্য সেম কেস, রোলিং স্টোনের সেম কেস, স্টোন, রোলিং স্টোন, এই রোলিংটা তো অবশ্যই দেখেন রোলিং আইএনজি এরপরে কি আছে? নাউন প্রোনাউন আছে কিনা, নাউন বা প্রোনাউন আছে কিনা, আছে, নাউন প্রোনাউন আছে, তাহলে রোলিং কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাই না? আপনাদের কোশ্চেন ক্লিয়ার? টোটাল এ টু জেড প্রেজেন্ট পার্টিসিপল জিরান ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? আজকের ক্লাসের এই আলোচনা ছিল, সামনের দিন ভার্বের যে বেসিক ক্লাসিফিকেশন আছে ওই নিয়ে কথা বলবো। মোটামুটি মনে করেন আজকে আমরা ন্যাচারালি এতদিন প্রথমে জটিল ক্লাস করে এসেছি, পরে সহজ ক্লাস করছি, হ্যাঁ? আজকে প্রথমে জটিল ক্লাস করলাম, পরে সহজ ক্লাস করব। আমি এটা সাজাইতে পারতাম কিন্তু ইচ্ছা করে সাজাইনি, যাতে আপনাদের কনফিডেন্সটা বেশি থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, আশা করি ক্লাসে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের আগে আরেকটা ক্লাস আছে, দেখা হবে। মে আল্লাহ ব্লেস ইউ অল। আসসালামু আলাইকুম।